এই যে কোশ্চেনটা আমি আলোচনা করছি এটা আমাদের সিইউ বিকমে, ঠিক আছে, সিইউ বিকম অনার্সে বিকম 5th সেমিস্টারে যে সিবিসিএস সিস্টেম যেখানে 2020 সালে কোশ্চেনটা এসেছিল। কি বলছে, ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট আ কেনশিয়ান লিনিয়ার কনজাম্পশন ফাংশন, ঠিক আছে, তোমাকে কেনশিয়ান লিনিয়ার কনজাম্পশন ফাংশন নিয়ে ডিসকাস করতে বলেছে এবং বলছে এন্ড সো হাউ ইট ইজ এফেক্টেড হোয়েন এমপিসি চেঞ্জেস। তোমরা বলতে পারো স্যার কনজাম্পশন ফাংশন আমাদের হয়ে গেছে, আপনি আবার করাচ্ছেন। অ্যাকচুয়ালি এক্সামে আসলে কিরকম লিখতে হবে সেটা জাস্ট লিখে দিচ্ছি নোটস, ঠিক আছে। তো তোমরা অনেকেই নিজে পারবে লিখতে, তবু আমি বলে দিচ্ছি কারণ একই জিনিস বারবার করে ডিসকাশন করা হচ্ছে। কি বলছে দেখো, অ্যান্সারটা কি আছে, কনজাম্পশন অফ এনি পারসন, ঠিক আছে, অফ এনি পারসন, যে কোনো পারসনের কনজাম্পশন ডিপেন্ডস করে কিসের উপর ডিপেন্ডস করে, অন হিজ ইনকাম, তার ইনকামের উপর ডিপেন্ড করে। যে কোনো মানুষের কনজাম্পশন কতটা করবে ডিপেন্ড করে কিসের উপর, তার ইনকামের উপর। পিপল নিড টু কনজিউম ফর এক্সিস্টেন্স ইভেন ইনকাম ইজ জিরো, কোনো পার্সন যদি কিছু ইনকাম নাও করে তবুও তাকে কিছু না কিছু কনজাম্পশন করতে হবে। স্যার কোনো পার্সন যদি ইনকাম না করে তো কনজাম্পশন করবে কোথা থেকে, লোন করবে মার্কেট থেকে, মার্কেট থেকে লোন করবে, না হলে তার যে সেভিংস থাকে সেভিংস ভেঙে টাকাটা ব্যবস্থা করবে, করে সে কনজাম্পশন করবে। তাই লিখেছে দ্যাট ইজ বাই বরোয়িং অর ডিপিং ইনটু পাস্ট সেভিংস, দিস ইজ নোন অ্যাজ অটোনোমাস এক্সপেন্ডিচার, এটাকে অটোনোমাস এক্সপেন্ডিচার বলে। অ্যাজ ইনকাম ইনক্রিজেস হিজ কনজাম্পশন অলসো ইনক্রিজেস, তো কোনো পার্সনের যদি ইনকাম বেড়ে যায় তাহলে কনজাম্পশন বেড়ে যাবে, কিন্তু পুরোপুরি কনজাম্পশন বাড়বে না, কিছুটা বাড়বে। বাই আ ফ্র্যাকশন, এটাকে এমপিসি বলে, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, ঠিক আছে। নেক্সট কি লেখা আছে, অ্যাকর্ডিং টু কেইনস দ্য কনজাম্পশন ফাংশন, আমরা পড়েছিলাম স্টেট লাইন পড়েছিলাম না, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, যেখানে সি হচ্ছে রিয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার, এ হচ্ছে দ্য লেভেল অফ কনজাম্পশন হোয়েন ডিসপোজাল ইনকাম ইজ জিরো, ইনকাম যখন জিরো তখন কিছু না কিছু কনজাম্পশন করতে হচ্ছে, এটাকেই অটোনোমাস কনজাম্পশন বলে। আচ্ছা, বি হচ্ছে স্লপ অফ কনজাম্পশন ফাংশন, অর্থাৎ বিটাকে আমরা এমপিসি বলি, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, এই এমপিসির মান 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তাই তখন লিখেছি 0 লেস দ্যান বি লেস দ্যান 1, ঠিক আছে। তো ওয়াই হচ্ছে রিয়াল ডিসপোজাল ইনকাম, এই রিয়াল ডিসপোজাল ইনকাম আমরা কি করে বের করি, জিএনপি থেকে ইনকাম ট্যাক্স বাদ দিই, কিন্তু ইনকাম ট্যাক্স হবে কনস্ট্যান্ট রেটে, সব নতুন জিনিস নয়, সবই আগে করানো, বাট ক্যারাম কি লিখতে হবে পরীক্ষা হলে খাতায় কিভাবে সাজাতে হবে সেটাই আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে, কেননা এরপরে আমরা একটা গ্রাফ দেবো, গ্রাফটা তোমাকে আঁকতেই হবে, কেন বলছে ডায়াগ্রাম করতে বলেছে, ঠিক আছে। ফর আ সার্টেন কনজিউমার, ঠিক আছে, যে কোনো একজন কনজিউমার, তার এ হচ্ছে 500, আগেই বলেছি এই জিনিসটা কি, ঠিক আছে, এ হচ্ছে 500, ওয়াই হচ্ছে 5000 আর বি হচ্ছে 0.8, সো হিজ কনজাম্পশন কত হবে, উইল বি, জাস্ট এইটার মধ্যে এই যে ইকুয়েশনের ভ্যালুগুলো পুট করে দাও, এ 500, বি 0.8 আর ওয়াই 5000 করে 4500 হয়ে গেল। এবার এমপিসি যদি 0.8 থেকে কমে 0.7 হয়ে যায় তখন কনজাম্পশন কত হবে, ক্যালকুলেট করে দেখলে 4000। এবার এটাকে একটা ডায়াগ্রাম করে দেবো, তাহলে তো কাজ শেষ হয়ে যাবে, তাই না। দেখো আর একটু বাকি ছিল নিচেরটাই, আমরা এবার এমপিসি যদি 0.9 হয়ে যায়, প্রথমে 0.8 ধরে 0.8 ধরে করলাম, এটা বেরোলো, ঠিক আছে, 0.7 ধরে করলাম, এটা বেরোলো, আর 0.9 ধরে করে আমার অ্যান্সার বেরোলো কত, 5000। বুঝতে পেরেছেন, নতুন করে বোঝানোর কিছু নেই। তো 0.8 ধরে যেটা করলো ওটাকে সি করেছি, ঠিক আছে, 0.7 করে ওটা C1 আর 0.9 করে C2, ঠিক আছে। এবার এটাকে ডায়াগ্রামের আকারে দেখিয়েছি, ঠিক আছে, এটা এক্স ও ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এক্স অ্যাক্সিসে আমরা ইনকাম দেখাচ্ছি আর ওয়াই অ্যাক্সিসে কনজাম্পশন দেখাচ্ছি। আর এখানে কি ছিল মনে করার চেষ্টা করো, এ ছিল তোমার অটোনোমাস কনজাম্পশন, ঠিক আছে, অটোনোমাস কনজাম্পশন 500 ধরেছিল, এটা 500 লাইন গেছে, ঠিক আছে। এটা তো সবসময় ফিক্সডই হয় বলেছিলাম, ঠিক আছে না, এটাকে তো ফিক্স ধরেই নেওয়া হয়েছিল। এবার বলেছিল কি সি কত ছিল, সি ছিল 4500, দেখো 4500 সি ছিল, এই দেখো সি 4500, এই লাইনটাই গেছে, ঠিক আছে। তো তারপর C1 কত ছিল 4000, C1 4000, দেখো C1 4000, লাইনটা এইভাবে যাওয়া হচ্ছিল, C1 4000, ঠিক আছে, C1 4000, তারপর কি C2 ছিল 5000, C2 5000, এইভাবে লাইনটা ড্র হবে। এবার এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি,
হিজ কনজাম্পশন লাইন আর শোন ইন আ ডায়াগ্রাম। এখানে কনজাম্পশন লাইনটা একটা ডায়াগ্রামে আকারে দেখানো হয়েছে। দেখো আমি হাতে এঁকেছি বলে বেঁকে গেছে, তোমরা স্কেলে করবে ঠিকঠাক লাইন আসবে, ঠিক আছে? তো হুইচ শো দ্যাট when MPC decreases, কি দেখাচ্ছে? MPC যখন ডিক্রিজ করছে, MPC যখন ডিক্রিজ করছে কি দেখতে পাচ্ছিলে? MPC যখন ডিক্রিজ করছিল তখন কনজাম্পশন কি হচ্ছিল? 4000। দেখো MPC যখন ডিক্রিজ করছে, MPC যখন কমে যাচ্ছে তখন এটা কি হচ্ছে? কনজাম্পশনটা কমে যাচ্ছে। তো বলছে when MPC decreases consumption line become flatter, flatter হবে, মাথায় রাখতে হবে। MPC যখন কমে যাবে, এটাই তো তোমাকে জানতে চেয়েছিল। So how it is affected when change, when MPC change, MPC চেঞ্জ হলে কনজাম্পশনে কি এফেক্ট করবে? MPC চেঞ্জ হলে কনজাম্পশনে কি চেঞ্জ হবে? MPC যদি কমে যায় তখন কনজাম্পশন ফ্ল্যাটার হবে, আর MPC যদি বেড়ে যায় তখন কনজাম্পশন স্টিপার হবে। ঠিক আছে, বেশ হয়ে গেল, আর কিছুই না, এইটুকুই। তাহলে এইটুকুই ছিল, এটা তোমার জানা দরকার ছিল, তো বলে দিলাম এটা। দেখো পরের একটা কোশ্চেন কি বলছে, হাউ ক্যান ইউ ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম ইনকাম ইন আ ক্লোজড ইকোনমি ইন দ্য প্রেজেন্স অফ গভর্নমেন্ট, ঠিক আছে, পার্টিসিপেশন, ঠিক আছে, গভর্নমেন্ট পার্টিসিপেশন, ব্র্যাকেটে বলে কনসিডার আ সিম্পল কেনশিয়ান মডেল, এক্সামিন দ্য স্টেবিলিটি অফ দ্যাট ইকুইলিব্রিয়াম। এই কোশ্চেনটা 2020 সালে এসেছিল, ঠিক আছে, 2020 সালে এই কোশ্চেনটা এসেছিল। তো দেখো কি বলছে, হাউ ক্যান ইউ ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম ইনকাম ইন আ ক্লোজড ইকোনমি ইন দ্য প্রেজেন্স অফ গভর্নমেন্ট পার্টিসিপেশন, কনসিডার আ সিম্পল কেনশিয়ান মডেল। আমরা আগেই করেছি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ওটা লিখলেই হয়ে যাবে, ব্যাস ওটাই করবে, আর কিছু করতে হবে না। এরপর একটা কোশ্চেন বাকি ছিল, এক্সামিন দ্য স্টেবিলিটি অফ দ্যাট ইকুইলিব্রিয়াম, এটাও লেখানো ছিল, তবু আরেকবার বলে দিচ্ছি কি লেখা আছে, ডিউ টু চেঞ্জ ইন ভ্যালু অফ এনি ভেরিয়েবল ইকুইলিব্রিয়াম পজিশন ইজ ডিস্টার্ব। মানে লাইনটার মানে বলছে ন্যাশনাল ইনকাম যখন করতাম না, জাতীয় আয় সমীকরণে অনেকটা ভেরিয়েবল ছিল, তার মধ্যে একটা ভেরিয়েবলের যদি চেঞ্জ হয় তাহলে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়, ঠিক আছে? তো বলছে দ্য ইকুইলিব্রিয়াম পজিশন উইল বি স্টেবল, ইকুইলিব্রিয়াম পজিশন কখন স্টেবল থাকবে? যদি ভ্যালু অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার যদি এক হয়, তখনই স্টেবল থাকবে। এবার বলছে ইন আদার ওয়ার্ড, অন্যভাবে বলতে পারো, অন্যভাবে কি বলতে পারো, মানে ইনভেস্টমেন্ট বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি ইনক্রিজ করে তাহলে ন্যাশনাল ইনকামও ইনক্রিজ করবে, আর তাহলেই তোমার ইকুইলিব্রিয়াম থাকবে, তাই না? এখানে তাই বলেছে, বলছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, বলছে কি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যতটা ইনক্রিজ করবে, ঠিক আছে, ন্যাশনাল ইনকামও যদি ততটাই ইনক্রিজ করে, ন্যাশনাল ইনকামও ঠিক যদি ততটাই ইনক্রিজ করে, তাহলেই কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ইকুইলিব্রিয়াম আসবে। এইটুক লিখলেই হয়ে যাবে, আর কিছু না, ঠিক আছে? তো এটা টুকে নাও। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা 2019 সালে এসেছিল, বলেছিল এপিসির সাথে এমপিসি রিলেশন, রিলেশন দিক বা ডিফারেন্স দিক, একই আনসার হয়ে যাবে, ঠিক আছে? ছোট্ট একটা কোশ্চেন, তোমাদের এপিসি এমপিসি সবারই পড়া, না জানার কিছু নয়। তো এখান থেকে একটা কোশ্চেন বেরিয়ে এসেছে, এপিসি ফুল হচ্ছে অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, আর এটা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, ঠিক আছে? এপিসি আমরা আগেই পড়েছি, সি কে ওয়াই দিয়ে ডিভাইড করলে এপিসি পাওয়া যায়, অর্থাৎ কনজাম্পশন এক্সপেন্ডিচারকে ন্যাশনাল ইনকাম দিয়ে ডিভাইড করলে, কনজাম্পশন তোমরা প্রথম পয়েন্ট এটা দিতেই পারো, যেটা জানো আগে, কনজাম্পশন এক্সপেন্ডিচারকে ন্যাশনাল ইনকাম দিয়ে ডিভাইড করে যেটা পাওয়া যায় তাকে বলে এপিসি, ঠিক আছে? আর এমপিসি কাকে বলে? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ চেঞ্জ ইন কনজাম্পশন ডিভাইড বাই চেঞ্জ ইন ইনকাম, অর্থাৎ ন্যাশনাল ইনকাম চেঞ্জ হওয়ার ফলে কনজাম্পশনে যে চেঞ্জ হয় সেটাই তো এমপিসি, তাই না? এখানে এখানে বইতে তোমাদের এপিসিটা কি বলেছে? এপিসি বলছে যে, বলছে একক পিছু জাতীয় আয়ের মোট ভোগ ব্যয়, একক পিছু জাতীয় আয়ে মোট ভোগ ব্যয়, তাই তো, সি বাই ওয়াই, ঠিক আছে? সি বাই ওয়াই মানে হচ্ছে কনজাম্পশন বাই ন্যাশনাল ইনকাম, কনজাম্পশনকে ন্যাশনাল ইনকাম দিয়ে ডিভাইড করলে, কনজাম্পশনকে ন্যাশনাল ইনকাম দিয়ে ডিভাইড করলে আমরা এপিসি পাই, ঠিক আছে? তাই তো এখানে ওরা বলেছে একক পিছু, একক পিছু মানে ইউনিট পিছু, ইউনিট পিছু জাতীয় আয়ের মোট ভোগ ব্যয়, মানে বলতে চেয়েছে ওরা এক ইউনিট জাতীয় আয়ের মোট ভোগ ব্যয় হচ্ছে এপিসি, আর ডেল্টা ওয়াই, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই জাতীয় আয়ের পরিবর্তনের ফলে, জাতীয় আয়ের পরিবর্তনের ফলে ন্যাশনাল ইনকাম চেঞ্জ হওয়ার ফলে
কনজাম্পশন এক্সপেন্স যে চেঞ্জ হয় সেটাই তো এমপিসি। তো এখানে কি লিখেছে তোমরা এই পয়েন্টটা দিতে পারো, তোমরা যদি এই পয়েন্টটা না দিতে চাও এটা দিতে পারো, কি লিখতে পারো তোমরা বলতে পারো এপিসি বলতে কি বোঝায়, এপিসি রেফার্স টু দা সি বাই ওয়াই, এটা বলে দিলে ঠিক আছে তো, রেশিও অফ সি অ্যান্ড ওয়াই, আর এখানে বলবে চেঞ্জিং, ঠিক আছে কার কার কোন কোন রেশিও চেঞ্জ, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই চেঞ্জ, ঠিক আছে তো ডেল্টা সি আর ডেল্টা ওয়াই এর মধ্যে যে রেশিও হচ্ছে না, ডেল্টা সি আর ডেল্টা ওয়াই এর মধ্যে রেশিও সেটা এমপিসি। এখানে কি লিখেছি এপিসি কি ইন্ডিকেট করছে, প্রবাবল ইনক্রিজ ইন কনজাম্পশন, প্রবাবল ইনক্রিজ ইন কনজাম্পশন ইন রিলেশন টু পার ইউনিট ইনক্রিজ ইন ইনকাম, ঠিক আছে বাট এমপিসি কি বলছে, ইন্ডিকেটস দ্য অ্যাডিশনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার ইন রিলেশন টু ইনক্রিজ ইন পার ইউনিট অফ ইনকাম। তো দেখো এখানে কি বলেছে, এটা এত বড় লেখা যদি লিখতে অসুবিধা হয় তুমি প্রথমে বলবে এপিসি বলতে তুমি যা জানো সেটা লিখে দেবে, আর এমপিসি বলতে যা জানো সেটা লিখে দেবে, তাহলেই হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। নেক্সট 2 নম্বর পয়েন্ট, when ইনকাম ইনক্রিজ, ইনকাম যখন বেড়ে যাবে, ইনকাম যখন, দেখো আমি এখানে দেখে দিচ্ছি ইনকাম, ইনকাম যখন বেড়ে যাবে তখন কি হবে, বোথ এপিসি আর এমপিসি ডিক্রিজ, দুটোই ডিক্রিজ করবে, এটাও ডিক্রিজ করবে এটাও ডিক্রিজ, দুটোই ডিক্রিজ করবে, ঠিক আছে। তার মানে ইনকাম যখন বেড়ে যাবে তখন এপিসিও, ইনকাম যখন বেড়ে যাবে তখন এপিসি এমপিসি দুটোই কমবে, বা কি বলতে রেট অফ ডিক্রিজ ইন এমপিসি, কিন্তু এমপিসি ইজ গ্রেটার দ্যান দ্য রেট অফ ডিক্রিজ ইন এপিসি, মানে এটাও কমবে এটাও কমবে, দুটোই কমবে, কিন্তু কে বেশি হারে কমবে, এমপিসিটা বেশি হারে কমবে, এ যা কমবে এমপি তার চেয়ে বেশি হারে কমবে, এখানে এটাই বলেছে। তাহলে বুঝতে পারলে তো, ইনকাম যখন বেড়ে যাবে তখন দুজনই কমবে, কিন্তু কে বেশি কমবে, স্যার এপিসির তুলনায় এমপিসি বেশি হারে কমবে। নেক্সট 3 নম্বর বলছে ফর স্ট্রেট লাইন কনজাম্পশন কার্ভ, স্ট্রেট লাইন কনজাম্পশন কার্ভের ক্ষেত্রে কি হবে, এপিসি উইল ডিক্রিজ, এপিসি ডিক্রিজ হবে, এপিসি স্ট্রেট লাইন কনজাম্পশনের ক্ষেত্রে এপিসি কমবে, কিন্তু এমপিসি কি থাকবে, এমপিসি কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এপিসি কমবে, কখন কমবে, ইনক্রিজ ইন কনজাম্পশন, ঠিক আছে কনজাম্পশন যদি ইনক্রিজ করে তখন এপিসি কমবে। এই তো বলেছে 3টে পয়েন্ট, তাহলে কি কি পয়েন্ট আমি আবার একবার বলে দিচ্ছি, তোমাদের বাড়িতে বই না পড়লেও হবে, এটা প্রথমে বলবে এপিসি কাকে বলে আর এমপিসি কাকে বলে, এটা বলে দেবে, এটা তুমি যা জানো সেটা বলে দেবে, ঠিক আছে। নাম্বার 1, নাম্বার 2 পয়েন্ট, ইনকাম, ইনকাম যদি বেড়ে যায় তখন এপিসিও কমবে এমপিসিও কমবে, কিন্তু এপিসির চেয়ে এমপিসি বেশি হারে কমবে। নাম্বার 3, স্ট্রেট লাইন কনজাম্পশনের ক্ষেত্রে কি হবে, এপিসি কমবে, দেখো এপিসি কমবে কিন্তু এমপিসি কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এপিসি কখন কমবে, যদি কনজাম্পশন যদি বেড়ে যায়, ঠিক আছে তো এই তো ছিল কোশ্চেন। তো দেখো যে আমরা প্রতিদিনই কিছু না কিছু করে যে ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আলোচনা করবো, এমনিতে পুরো টেক্সট বুকটা পড়লাম, কোশ্চেন আলোচনা না করলে বুঝতে পারবো না কিরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে টুকে না তো বলছে মানে অ্যান্সারটা কি লিখতে হবে, তোকে লিখতে হবে বন্ধ অর্থনীতিতে সরকারি ব্যয় গুণক, ঠিক আছে। মানে আমরা মনে করার চেষ্টা কর, আমরা যখন ক্লাসে পড়েছিলাম কি কি পড়েছিলাম বল, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার পড়েছিলাম তাই তো, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার পড়েছিলাম, ট্যাক্স মাল্টিপ্লায়ার পড়েছিলাম, বিবিএম ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার পড়েছিলাম। এখানে কোশ্চেনে কি জানতে চাই তোকে, ওরা তোকে কোশ্চেনে বলতে চাইছে যে সরকারি ব্যয় রয়েছে, কোশ্চেন যদি ভালো করে পড়িস, কোশ্চেন লেখা ছিল কি বলেছিল, হাউ ক্যান ইউ ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম ইনকাম ইন আ ক্লোজড ইকোনমি ইন দ্য প্রেজেন্স অফ গভর্নমেন্ট পার্টিসিপেশন, মানে সরকারি ব্যয়ের বলতে হচ্ছে যে সরকারি ব্যয় অংশগ্রহণ করছে, মানে সরকার অংশগ্রহণ করছে, মানে আচ্ছা এখানে সরকারি ব্যয় না বলছে গভর্নমেন্ট পার্টিসিপেট করছে, গভর্নমেন্ট পার্টিসিপেট করছে মানে সরকারের অনুপস্থিতিতে। বলছে তুমি কিভাবে একটা ক্লোজড ইকোনমিতে যেখানে সরকার পার্টিসিপেট করছে সেখানে ভারসাম্য জাতীয় তুমি কিভাবে নির্ধারণ করবে, ঠিক আছে। তাহলে এটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লাই অ্যান্সার লিখতে হবে, কি লেখা আছে দেখ, সরকার পার্টিসিপেট মানে কি, যেখানে সরকারি খরচা হবে, সরকার পার্টিসিপেট সরকার খরচা করবে, ঠিক আছে তো। বলছে বন্ধ অর্থনীতি বা বলছে ক্লোজড ইকোনমি মানে যেখানে বৈদেশিক বাণিজ্য না থাকলে, ঠিক আছে বৈদেশিক বাণিজ্য না থাকলে সরকারি ব্যয়ের পরিবর্তনকে কি বলি, ডেল্টা জি, ঠিক আছে। এর ফলে ভারসাম্য জাতীয় স্তরের উপর দেখ, সরকারি ব্যয়ের পরিবর্তন হলে ডেল্টা জি চেঞ্জ হয়ে গেলে তাহলে ডেল্টা ওয়াইও চেঞ্জ হবে, তাহলে সরকারি ব্যয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য আয় স্তর পরিবর্তন হয়, ঠিক আছে। এবার ভারসাম্য আয় স্তর কত, আমরা দেখো
গভর্নমেন্ট এক্সপেন্স মাল্টিপ্লাই করেছিল, লাস্টে দেখ এটাই বের করেছিলাম, এটা বের করতাম, মনে পড়ছে? ডেল্টা ওয়াই ইকুয়াল টু ওয়াট মাইনাস এমপিসি ইন্টু ডেল্টা জি, ঠিক আছে? তো এই যে গুণকটা হচ্ছে এইটাই, যে এই যে ওয়াট মাইনাস এমপিসি, এটা ছিল গুণক। বলছি কি সরকারি ব্যয়ের পরিমাণ ডেল্টা জি, ঠিক আছে? সরকারি ব্যয়ের পরিমাণ ডেল্টা জি পরিমাণ বাড়ালে ভারসাম্য আয় স্তর কত বাড়বে? দেখ লেখা আছে। আবার যদি সরকারি ব্যয়ের পরিমাণ যদি ডেল্টা জি বাড়িয়ে দিই, ঠিক আছে, তার মানে আবার ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম কত বাড়বে? এই ওয়াট মাইনাস এমপিসি ডেল্টা জি পরিমাণ বাড়বে, এতটা বাড়বে, ঠিক আছে? এখানে ডেল্টা জি কে, ঠিক আছে, এক মিনিট, ডেল্টা জি জিরো হবে, এখানে ডেল্টা জি জিরোকে ওয়াট মাইনাস এমপিসি দিয়ে গুণ করলে ডেল্টা ওয়াই পাওয়া যায়। তুই বল না ডেল্টা ওয়াই কি করে বের করেছিস? এইটার সাথে এইটা গুণ করেই তো ডেল্টা ওয়াই বেরিয়েছে, তাই তো? তারপরে এখানে গুণক কোনটা? গুণক হচ্ছে ওয়াট মাইনাস এমপিসি, এই ডেল্টা ওয়াই পাই। সুতরাং এখানে সরকারি ব্যয় গুণক কোনটা? ওয়াট মাইনাস এমপিসি, মানে কি হবে? এটা এমপিএস, কারণ এমপিএস বের করা হলো কি ওয়াট মাইনাস এমপিসি। আর কি বলছি, এমপিসি শূন্য অপেক্ষা বেশি হয় কিন্তু একের চেয়ে কম হয়। আর সরকারি ব্যয় গুণক কত বললাম? এবার তো বললাম ওয়াট মাইনাস এমপিসি, মানে এটা কি ধনাত্মক, অর্থাৎ এক অপেক্ষা বেশি। এর অর্থ হলো সরকারি ব্যয় বাড়লে ভারসাম্য আয় স্তর বাড়বে, সরকারি ব্যয় বাড়ার পরিমাণ ভারসাম্য আয় স্তর অপেক্ষা বেশি পরিমাণে বাড়বে। তাছাড়া এমপিসির মান যত বাড়বে, ওর গুণকটাও তত বাড়বে, ঠিক আছে? তো আর বলছে এমপিসি আর গুণকের মধ্যে, এমপিসি আর মাল্টিপ্লায়ের মধ্যে একটা সরাসরি সম্পর্ক আছে, মানে এমপিসি বাড়লে মাল্টিপ্লায়ার বাড়বে, এমপিসি কমলে মাল্টিপ্লায়ার কমবে। এইটুকু লিখতে হয়েছে, বুঝতে পারলি তো ব্যাপারটা? এটা আগে তোকে এই অ্যান্সারটা তখনই ভালো বুঝতে পারবি যদি সরকারি ব্যয়গুলো ভালো করে বোঝা হয়ে যায়। সরকারি ব্যয়গুলো মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লাই, যেটা ভালো করে বোঝা হয়ে গেলে, কারণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লাই ফর্মুলাই ছিল এটা, ফর্মুলা পড়তে গেলে এটা নর্মাল ইজিলি পেরিয়ে যাবে, ঠিক আছে? হ্যালো স্টুডেন্ট, এখন আমি যেই কোশ্চেনটা তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে, সেই কোশ্চেন অ্যাকচুয়ালি এটা প্যারাডক্স অফ থিফটেরই কোশ্চেন, বাট কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। বলছে অ্যাজিউম ড্যাট বোথ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, বলছে অ্যাজিউম ড্যাট বোথ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট আর ফাংশন অফ ইনকাম and further that marginal propensity to save is greater than marginal propensity to invest. So how people's increased desire to save will ultimately result in a lower level of aggregate saving in the society. ওরা বলতে চেয়েছে যে, বলছে অ্যাজিউম ড্যাট, মনে করো, বোথ সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, মানে উভয়, কি কি? সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বলছে মনে করো সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট উভয়ই, আর ফাংশন অফ ইনকাম, মানে সেভিং আর ইনভেস্টমেন্ট দুটোই তোমার ইনকামের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? অ্যান্ড ফার্দার ড্যাট, মানে তুমি আরো একটু মনে করো যে মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভ মানে এমপিএস ইজ গ্রেটার দেন মার্জিনাল প্রোপেন্সিটি টু ইনভেস্ট, মানে এমপিএস গ্রেটার দেন এমপিআই। বলছে তুমি আরো মনে করো যে এমপিএস যেন এমপিআই এর চেয়ে বড়, ঠিক আছে? তারপর কি? সো হাউ পিপল ইনক্রিজ ডিজায়ার টু সেভ উইল আলটিমেটলি রেজাল্ট, মানে তুমি দেখাও যে জনগণ, ঠিক আছে, তুমি পিপল বলেছো মানে জনগণের যে সেভ করবে না, সেভ করার যে ইচ্ছা, পরিণামে সোসাইটিতে যে টোটাল সেভিংস হবে তার পরিমাণ হ্রাস করে, এটাই বলতে চেয়েছে। বলছে সো হাউ পিপল ইনক্রিজড desire to save will ultimately result in lower level of aggregate saving in the society. এটা তোমাকে দেখাতে বলেছে। তো দেখো কিভাবে আমরা এটাকে ডিসকাস করব। বলছে ইউজুয়ালি পিপল এক্সপেন্স আ মেজর পার্ট অফ ইনকাম, ঠিক আছে? ইউজুয়ালি পিপল এক্সপেন্ড আ মেজর পার্ট অফ ইনকাম, সাধারণত কি হয়, পিপল কি করে, তাদের আয়ের, তাদের ইনকামের একটা মেজর পার্ট, মানে একটা বড় অংশ খরচা করে। মানে জেনারেলি কি হয়, পিপল মানে জনগণ কি করে, তারা যা ইনকাম করে, ইনকামে একটা মেজর পার্ট, ঠিক আছে, তারা সেটা এক্সপেন্ড করে, মানে খরচা করে।
অ্যান্ড সেভ দ্য ব্যালেন্স, এবং বাকি টাকা সে সেভ করে। ফ্রম সেভিং আ পার্ট ইজ ইনভেস্টেড, ফ্রম সেভিং আ পার্ট ইজ ইনভেস্টেড, মানে যে টাকাটা সেভ করলো না, যে টাকাটা সেভ করলো তার একটা পার্ট সে ইনভেস্ট করবে। অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ কেপ্ট, এবং বাকি টাকাটা সে রেখে দেবে। কেন? আইডিয়াল ইন হ্যান্ড ফর কন্টিনজেন্সি, মানে যত টাকা সেভ করলো সেই সেভের একটা পার্ট সে ইনভেস্ট করবে, আর বাকি যে পার্টটা হাতে রাখলো, ঠিক আছে, সেই টাকাটাতে কি করবে? খরচা করবে। ঠিক আছে, ফর কন্টিনজেন্সি এটা বলে দিয়েছে। এখানে বলেছে তুমি যদি দেখো, মানে বাকি যে টাকাটা আছে, ধরো 100 টাকা তুমি সেভ করলে, সাপোজ 100 টাকা সেভ করলে, তার মধ্যে তুমি 70 টাকা ধরো ইনভেস্ট করে দিলে, বাকি যে 30 টাকা রাখলে না, দেখো কখনো কখনো কোনো দুর্ঘটনা ঘটলো, কখনো কোনো বিপদ ঘটলো, মানে কন্টিনজেন্সি পারপাসে, তখন সেই টাকাটা তুমি খরচা করো, হাতে রেখে দিলে, এটাই বলতে চাইছে। নেক্সট কি বলেছে? বলছে কনজামশন ইজ আ ফাংশন অফ ইনকাম। ঠিক আছে, কনজামশন কি করে? ইনকামের উপর ডিপেন্ড করে। একই রকম ভাবে সেভিংস ইজ অলসো আ ফাংশন অফ ইনকাম। দেখো লেখা আছে এস ইকুয়াল ফাংশন অফ ওয়াই, সেভিংও ইনকামের উপর ডিপেন্ড করে। একই রকম ভাবে ইনভেস্টমেন্ট ইজ আ ফাংশন অফ সেভিংস। ঠিক আছে, ইনভেস্টমেন্ট ইজ আ ফাংশন অফ সেভিংস। ইনভেস্টমেন্টটা কি? দেখো লিখেছে আই ইকুয়াল টু ফাংশন অফ এস। ঠিক আছে, তাহলে কনজামশন হচ্ছে তোমার ইনকামের একটা ফাংশন, সেভিংস হচ্ছে ইনকামের একটা ফাংশন। একই রকমভাবে তুমি বলতে পারো ইনভেস্টমেন্টও তো একটা ফাংশন না, ইনভেস্টমেন্টও তোমার ফাংশন। কার? ইনকামের ফাংশন। এখানে আগে লিখেছি ইনভেস্টমেন্ট ইজ আ ফাংশন অফ সেভিংস। ইনভেস্টমেন্ট কার ফাংশন? সেভিংসের ফাংশন। দেয়ারফর, আর সেভিংসের ফাংশন মানেই তো তোমার ইনকামের ফাংশন, কারণ সেভিংসই তো আমরা বোঝাচ্ছি ইনকাম। তুমি হাতে যেই টাকা সেভ করো সেটা তোমার ইনকামের সমান। তাহলে তো দেখো আর একবার পড়ে নিই কি বলেছি। ইউজুয়ালি পিপল এক্সপেন্ড আ মেজর পার্ট অফ ইনকাম অ্যান্ড সেভ দ্য ব্যালেন্স। ফ্রম সেভিং আ পার্ট is invested and the balance is kept ideal in hand for contingency. Consumption is a function of income. Consumption ইনকামের ফাংশন। তারপর তাই বলে সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই। সেভিংটা কার ফাংশন? ইনকামের ফাংশন। এস ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। ইনভেস্টমেন্ট ইজ আ ফাংশন অফ সেভিংস। আই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এস দেয়ারফর ইনভেস্টমেন্ট ইজ অলসো ফাংশন অফ ইনকাম। তার মানে কি বলে? কনজামশন হচ্ছে ইনকামের ফাংশন, সেভিংস হচ্ছে ইনকামের ফাংশন, আর ইনভেস্টমেন্টও হচ্ছে ইনকামের ফাংশন। তাই এইগুলো করেছে। ইফ পিপল ওয়ান্ট টু সেভ মোর, ইফ পিপল want to save more and more than their increased desire to save will ultimately result in a lower level of aggregate saving in the society. বলছে যদি পিপল মানে ক্রমশ, ঠিক আছে, যদি পিপল ক্রমশ সেভ করার প্রবণতাটা বাড়িয়ে দেয়, ঠিক আছে, তো এখানে বলছে ইফ পিপল ওয়ান্টস টু সেভ মোর, মানে পিপল যদি সেভ করার প্রবণতা বাড়িয়ে, মানে সেভ যদি আগে যা সেভ করতো এখন তার চেয়ে বেশি সেভ করে, অ্যান্ড মোর দ্যান দেয়ার ইনক্রিজ ডিজায়ার টু সেভ উইল আলটিমেটলি রেজাল্ট ইন আ লোয়ার লেভেল অফ এগ্রিগেট সেভিং ইন দ্য সোসাইটি। এখানে বলতে চেয়েছে পিপল যদি আগে যা সেভ করতো এখন সেভ করার প্রবণতাটা আরো বেশি করে দেখায়, তবেই লং টার্মে কি হবে? সোসাইটি যে টোটাল সেভিং তার পরিমাণ হ্রাস পাবে, মানে কমে যাবে। ঠিক আছে, তো ভালো করে পড়ো, আবার পড়ো। ইফ পিপল ওয়ান্টস টু সেভ মোর, পিপল আগে যা সেভ করতো এখন যদি সেভটা যদি আরো বাড়াতে চায়, অ্যান্ড মোর দ্যান দেয়ার ইনক্রিজ ডিজায়ার টু সেভ উইল আলটিমেটলি রেজাল্ট ইন আ লোয়ার লেভেল অফ এগ্রিগেট সেভিং ইন দ্য সোসাইটি। তো এই লাইনটা খুব ভাইটাল লাইন দিয়েছে, তোমরা পড়বে। বলছে পিপল যদি, বারবার করে একই কথা বলছি, পিপল যদি সেভ করার প্রবণতাটা বাড়িয়ে দেয়, মানে আগে যা সেভ করতো এখন যদি তার চেয়েও যদি সেভ বেশি করে বাড়ায়, তাহলে কি হবে? দীর্ঘকালে কি হবে? সমাজে যে টোটাল, মানে সোসাইটির টোটাল সেভিংস আছে তার পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, তো যেটা লাস্ট ক্লাসে আমরা প্যারাডক্স অফ থ্রিফটে বলেছি, মানে আমাদের কান্ট্রিতে যত পিপল আছে তারা সবাই যদি আস্তে আস্তে সেভিংসের পরিমাণ বাড়াতে থাকে, তাহলে একটা সময় পর সোসাইটির টোটাল সেভিংসটা কমে যাবে। এই লাইনটা এটাই বলেছে। দিস ক্যান বি এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ টু এক্সাম্পল। এটা দুটো এক্সাম্পল সাহায্যে বোঝানো হচ্ছে। একটা কি কেস ওয়ান। কেস ওয়ানে কি বলছে? সাপোজ ইনকাম অফ আ সোসাইটির ইনকাম 100 টাকা, ধরে নিচ্ছি সোসাইটির ইনকাম 100 টাকা, মানে ওয়াই। এমপিসি বলেছে 0.8, ঠিক আছে, এমপিসি 0.8 বলে দিয়েছে।
ঠিক আছে, অ্যান্ড এমপিএস বলেছে 0.6 আর এমপিআই বলে 0.4। তাহলে কি এই অ্যাজাম্পশনটা তোমাকে, এটা যেটা ওরা মনে করেছে এটা তোমাকে লিখতে হবে। কি লিখেছে? ইনকাম বলেছে 100 টাকা, এমপিসি ধরেছে 0.8, এমপিএস ধরে 0.6 আর এমপিআই ধরা হয়েছে 0.4। প্রথম উদাহরণে আমরা কি করেছি, আমরা দুটো উদাহরণের মাধ্যমে বুঝবো। কেস 1 কেস 2। কেস 1-এ কি করা হয়েছে, এমপিএস বড় করা হয়েছে এমপিআই এর তুলনায়, আর সেকেন্ড কেসে উল্টে দিয়েছি, এমপিএস হচ্ছে এমপিআইটাকে বড় করে। তাহলে কি করেছে, প্রথম উদাহরণে ধরে নেওয়া হচ্ছে সোসাইটির ইনকাম হচ্ছে 100 টাকা, এমপিসি যেখানে 0.8, এমপিএস হচ্ছে 0.6, ঠিক আছে তো, আর এমপিআই হচ্ছে 0.4, এই ধরেছে। তো বলছে এখানে কনজাম্পশন কত হবে, কনজাম্পশন হবে এই যে দেখো কনজাম্পশন কত হবে 100-র সাথে, কেউ না কনজাম্পশন কি করে বের করো তোমরা তো জানো, আরে তোমাদের তো বলার কিছু নেই এখানটায়। তা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার এমপিসি বের করার ফর্মুলা কি, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। দেখো একটা খাতায় দেখাচ্ছি, দেখো এমপিসিটা কি আমরা জানি, কি আমরা জানি এমপিসি হচ্ছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে। ইনকাম তো বলেছে 100 আর এমপিসি বলেছে 0.8, তাহলে ডেল্টা সি কত হবে, ডেল্টা সি 100 ইন্টু 8 মানে 80 টাকা, ঠিক আছে। 100 ইন্টু 0.8 করলে কত হবে, 80 টাকা, ঠিক আছে না। তাই বলছি, বলছে সাপোজ মনে করো তুমি সোসাইটির ইনকাম 100 টাকা, এমপিসি 0.8, এমপিএস বলে 0.6, ঠিক আছে। তাহলে আমি কি কি ধরেছি, ধরো ওয়াই বলেছে 100 টাকা, এমপিসি বলে 0.8, এমপিএস বলেছে 0.6 আর এমপিআই বলেছে 0.4, এই তিনটে ধরে নিয়েছি। তাহলে তুমি অঙ্ক জিনিসটা দেখাতে পারবে, বোঝাতে পারবে। তাহলে এখানে ডেল্টা সি মানে তোমার কনজাম্পশন হয়ে গেল 80 টাকা, কনজাম্পশন কত হয়েছে, কনজাম্পশন তোমার 80 টাকা হয়ে গেছে, ঠিক আছে তো। তাহলে সেভিংস কত হবে বলো, সেভিংস কত হবে, 100 টাকার মধ্যে 80 টাকা তুমি কনজাম্পশন করলে তাহলে 20 টাকা সেভিংস, ঠিক আছে, 20 টাকা সেভিংস হয়ে গেল। এবার যে তুমি 20 টাকা সেভিংস করলে তাহলে এবার ইনভেস্টমেন্ট কত হবে, ইনভেস্টমেন্ট কত হবে, ইনভেস্টমেন্ট হবে 20-র 40%, 0.4, দেখো লেখা ছিল 0.4, এমপিআই কত ছিল 0.4, 20-র সাথে 0.4 করে দাও তাহলে 8 টাকা হয়ে গেল ইনভেস্টমেন্ট। 20 টাকা যে তুমি সেভ করে তার মধ্যে 8 টাকা ইনভেস্টমেন্ট, তাহলে বাকি 12 টাকা তুমি হাতে রেখে দেবে, বাকি 12 টাকা তুমি কি করবে, হাতে রেখে দেবে, ঠিক আছে। তাহলে এখানে এমপিএস কত হচ্ছে, এমপিএস হবে তোমার 12/100, ঠিক আছে। কারণ এমপিএস বের করার ফর্মুলা তোমরা জানো, কি ফর্মুলা, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, ওয়াইতে তোমার 100, ঠিক আছে। আর ডেল্টা এস কত, সেভিংসে কত চেঞ্জ হলো, সেভিংস তোমার 12 টাকা, তাই না, সেভিংস তো 12 টাকা, 20 টাকা তোমার সেভ, 20 টাকার মধ্যে তুমি 8 টাকা ইনভেস্ট করলে, তাহলে কত টাকা সেভ করলে, মানে হাতে তুমি কত টাকা সেভিংস বাবদ তুমি কত টাকা হাতে রেখে দিলে, 12 টাকা, তাই 12/100 মানে এটা হচ্ছে এমপিএস হয়ে যাচ্ছে তোমার 0.12, ঠিক আছে। তাহলে এখানে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে কে বলি, কে কত হবে, কে হবে 1/MPS, তাহলে 1/MPS হলো 0.12, তাহলে কত হচ্ছে 8.33। তো বুঝতে পারলে, দেখা যাচ্ছে ছোট্ট একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা পুরো মাথায় ঢুকে নিয়েছে। তাই দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে, বলছে সাপোজ ইনকাম অফ আ সোসাইটি ইজ 100, এমপিসি বাই 0.8, তাহলে এমপিএস কত হবে 0.6, মানে তাহলে না এখানে হচ্ছে ইনকাম হচ্ছে 100 ধরেছি, এমপিসি এত ধরেছি, এমপিএস এত ধরেছি, এমপিআই এত ধরেছি, তাহলে এটাকে কি করে সলিউশন করছি, কনজাম্পশন কত হবে 80, এই মাত্র দেখালাম। তাহলে 100 টাকার মধ্যে 80 টাকা যদি কনজাম্পশন, সেভ কত হবে 20 টাকা, এই 20 টাকার মধ্যে 0.60 কি বলেছিল, দেখো পড়ো, 0.60 তোমার বলেছিল এমপিএস, এই 20 টাকার মধ্যে তোমার 12 টাকা তুমি কি করছো, 12 টাকা তুমি সেভ করছো, তাহলে বাকি 8 টাকা কি করবে, ইনভেস্ট করবে, তাহলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কত হবে 1/MPS, 1 বাই কত ছিল 12, তাহলে হবে অ্যান্সার হবে 8.33। এবার দেখো সেকেন্ড এক্সাম্পল, তারপর কি লিখেছে, নাও ইনক্রিজ ইন ইনকাম ডিউ টু ফ্রেশ ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার ফলে ইনকাম কতটা বেড়ে যাচ্ছে, ইনকাম কত বেড়ে যাচ্ছে 8 ইন্টু 8.33, তাহলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার তো তোমার কত বেরিয়ে গেছে 8.33, এই 8.33-র সাথে তোমার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাই করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে 67, তাই না। কেস 2 চলে আসে, কেস 2 কি বলেছে, বলছে সাপোজ ইন আ সোসাইটি, ওই একই উদাহরণ ধরে নাও, সোসাইটির ইনকাম 100 টাকা, এমপিসি বলেছে 0.8, ঠিক আছে, এমপি 0.8 আগেও ধরা হয়েছিল, এমপিএস 0.4, এমপিএস 0, আগের কোশ্চেনে ঘুরিয়ে দিয়েছিলাম এক্সাম্পলটা, না আগের অঙ্কটায় এক্সাম্পলটা ঘুরিয়ে দিই, দেখো আমি এখানে লিখছি, একটা করে লিখছি, দেখো কি কি বলেছে। সেকেন্ড এক্সাম্পল,
ইনকাম বলেছে 100 টাকা। এমপিসি আগে ছিল 0.8, এখনো 0.8 ধরলাম। ঠিক এমপিএস কত হচ্ছে? এমপিএসটাকে আমরা ধরে নিচ্ছি 0.4, আগেটা 0.6 ছিল, তাহলে এমপিআই কত হবে? 0.6, তাহলে এমপিআই করছি আমরা কত? 0.6। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি করব? আমরা জানি এমপিসি বের করার ফর্মুলা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এমপিসিও 0.8, ডেল্টা ওয়াই কত? ধরো আমি 100, ডেল্টা সি কত হবে? তাহলে 80 টাকা। তা ডেল্টা সি তুমি কনজামশন কত করছো? কনজামশন করছো 80 টাকা। তার মানে 100 টাকার মধ্যে তুমি 80 টাকা কনজামশন করো, তাহলে সেভ করছো কত? মানে তুমি হাতে কত টাকা রেখেছি? স্যার 20 টাকা হাতে রেখে দিচ্ছি। এই যে 20 টাকা হাতে রেখে দিচ্ছি, তার মধ্যে 0.6 তুমি ইনভেস্ট করছো, মানে 12 টাকা তুমি ইনভেস্ট করছো। তাহলে তোমার এমপিএস কত হবে? 8 টাকা। ঠিক আছে, তো তার মানে 8 টাকা জনগণ হাতে রেখে দেবে, মানে পিপল হাতে রেখে দেবে, আর বিনিয়োগ করে কত? 12 টাকা। তাহলে এখানে 8 টাকা যদি হাতে রেখে দেয়, তাহলে তোমার 8 টাকা যদি জনগণ হাতে রেখে, তাহলে এমপিএস কত হবে? এমপিএস হবে 8/100, 0.08। ঠিক আছে, এবার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাই মানে কে বের করা ফর্মুলা 1/MPS, 1/0.08, 1/0.08 করলে কত হচ্ছে? 12.5। ঠিক আছে, এটা যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাই হলো 12.5। ঠিক আছে, তার মানে এবার 12.5 এর সাথে তুমি 12 মাল্টিপ্লাই করে দাও ইনভেস্টমেন্ট, এই দুটো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এই দুটো মাল্টিপ্লাই করে হচ্ছে 150 টাকা। তাহলে আগের ইনকাম ছিল কত? 67, এখন ইনকাম হলো কত? 150। ঠিক আছে, তো এবার এখান থেকে কি কনক্লুশন আসছে সেটা আমরা বলবো। ঠিক আছে, কথা লিখে নেবে। সাপোজ ইন আ সোসাইটি ইনকাম ইজ ₹100, এমপিসি 0.8, এমপিএস 0.4, তাহলে এমপিআই হচ্ছে 0.6। তো হিয়ার কনজামশন কত হবে? 80 টাকা, সেভিংস হবে 20 টাকা, যার মধ্যে 8 টাকা হচ্ছে পিপল সেভ করবে, আর বাকি 12 টাকা ইনভেস্ট করবে। তাহলে কে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কত হবে? 1/MPS হচ্ছে 12.5 ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। নেক্সট বলেছে নাও দ্য ইনক্রিজ ইন ইনকাম ডিউ টু ফ্রেশ ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার ফলে ইনকাম কত বেড়ে যাচ্ছে? 12 × 12.5 মানে 150 টাকা। 12টা কি ছিল? ইনভেস্টমেন্ট। 12 টাকা ছিল ইনভেস্টমেন্ট, আর 12.5 ছিল ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। দুটো গুণ করে দাও, 150। সো ইট ইজ সিন দ্যাট তুমি এই দুটো থেকে কি দেখতে পাচ্ছ? প্রথমটাই ইনকাম হলো 67, আর এখন ইনকাম হলো 150। তাহলে ইনকাম বেড়ে যাচ্ছে। তাহলে কখন ইনকাম বেড়ে যাবে? তো দেখো কি লিখেছে, ইফ ডিজায়ার টু সেভ গ্রেটার দ্যান ডিজায়ার টু ইনভেস্টমেন্ট, then increase in income will be low and this will result into lower level of aggregate savings, ঠিক আছে, in the society in the long run। তার মানে সেভিং যত তুমি কম করবে, দেখো এখানে ইনকাম বেড়ে গেছে, তাহলে আগে যত সেভিং ছিল এখন সেভিংটা কিন্তু কম। কেস 1-এ সেভিং যেই লেভেলে ছিল, কেস 2-এ সেভিংটা অনেকটা কম, এই কারণের জন্য তোমার ন্যাশনাল ইনকাম বাড়ছে। এখান থেকে এটাই বলেছে। এটা কি বলেছে? তুমি যে এই যে দুটো কেস দেখলে, দুটো কেসে কি দেখতে পাচ্ছ? বলছে যদি সঞ্চয় মানে সেভিংস করার ইচ্ছাটা, ঠিক আছে, বিনিয়োগ করার ইচ্ছা থেকে বড় হয়, মানে ইনভেস্টমেন্টের চেয়ে যদি সেভিংসটা বড় হয়, ঠিক আছে, তবে পরবর্তীকালে ন্যাশনাল ইনকামটা কমে যাবে। মোদ্দা কথা তোমাকে রাখতে হবে, সেভিংস কম করতে হবে। তো বলছে সেভিংস করার ইচ্ছা যদি তোমার বেড়ে যায়, যদি সেভিংস করার ইচ্ছা যদি তোমার বেশি হয়, ইনভেস্টমেন্টের যদি সেভিংসটা বেশি হয়, তাহলে কিন্তু ন্যাশনাল ইনকাম কমে যাবে। কিন্তু ইনভেস্টমেন্টের চেয়ে যদি সেভিংসটা কম হয়, ঠিক আছে, তাহলে কি হবে? দেশের ন্যাশনাল ইনকাম বাড়বে। এটাই বলেছে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। যতটা বুঝতে পারলে এইটুকুই যথেষ্ট, কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নোটটা তোমরা করে নেবে, আমি বলে দিলাম।